আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই অনুগ্রহ করে ছোট ভাই বোনেরা এই গল্পটি থেকে বিরত থাকো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য বন্যা ঘোষের কলমে একটি রহস্যময় গল্প স্বপ্নচারিণী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সৌভিক, পৃথার চরিত্রে ইন্দ্রাণী, নিহারের চরিত্রে সাগ্নিক, ঈশানের কণ্ঠে সৌভিক দাস, ডক্টরের চরিত্রে অভিষেক, দ্যুতির চরিত্রে মৃত্তিকা ও নমিতার চরিত্রে সৃষ্টি। অডিও মিক্সিং দেবরাজ, অডিও এনহ্যান্সমেন্ট ইন্দ্রজিৎ, পরিচালনা ও পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীতে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প স্বপ্নচারিণী। মাঝরাত্রে হঠাৎ একটা দম চাপা কষ্টে ঘুমটা ভেঙে গেল নিহারের। ঘুম ভাঙতেই নিহার ধড়মড় করে বিছানায় উঠে বসল। বিছানায় উঠে বসে নিহার বুঝতেই পারল না যে ও ঠিক কোথায় আছে। চোখের সামনে নিকষ কালো অন্ধকার। পরে অন্ধকার একটু একটু করে চোখ শুয়ে আসতেই ও বুঝতে পারল ও নিজের ঘরেই আছে, ওর ছোট্ট শোবার ঘরে, ওর চিরপরিচিত জায়গা। পাশে পৃথা অঘরে ঘুমাচ্ছে। পৃথা অন্ধকার ঘর ছাড়া একটু ঘুমাতে পারে না, তাই ঘরে একটা নাইট ল্যাম্প পর্যন্ত লাগানো হয়নি। ঘরের জানালাগুলো আঁটো সাঁটো করে লাগানো, যাতে বাইরের আলো ঘরের ভিতরে আসতে না পারে। নিহার একটা দীর্ঘশ্বাস ফেলে ডান হাতটা দিয়ে কপালের ঘামটা মুছে নিল। সারা গা ঘেমে নিয়ে সপ সপ করছে। আচমকা ঘুমটা ভেঙে যাওয়াতে এখনো প্রচণ্ড মাথা দপদপ করছে। একটুখানি আগে যা পিতখুটে একটা স্বপ্ন দেখল, চোখের সামনে এখনো সে দৃশ্য ভাসছে। স্বপ্নে মনে হচ্ছিল যেন ও আজ মারাই পড়তে চলেছে। ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল। রোজ রোজ এই এক অশান্তি হয়েছে, ঘুমিয়ে তার একটুও শান্তি নেই। ঘুমিয়ে পড়লে মাঝরাতে রোজ ওই একটা স্বপ্ন দেখতে দেখতে নিহারের মনের অস্বস্তি হাজার গুণ বাড়িয়ে দেয়। এমন জীবন্ত স্বপ্ন নিহার আগে কোনোদিনও দেখেনি। ওর মনে হচ্ছিল কেউ যেন একটু আগে পর্যন্ত ওর ঘরে ছিল। ওর খালি মনে হচ্ছে কেউ যেন ওকে সত্যি সত্যি একটু আগে স্পর্শ করেছিল। এখনো সেই স্পর্শের উপলব্ধিও করতে পারছে সে। এদিকে নিহারের উস্কুসনির জন্য পৃথার ঘুমটাও ভেঙে গেল। পৃথার খুব ঘুম পাতলা, সামান্য আওয়াজেই ওর ঘুম ভেঙে যায়। পৃথা ঘুম থেকে উঠে বিছানায় বসে ঘুম চোখে ছোট্ট একটা হাই তুলে বলল, কি গো, কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? পরক্ষণেই নিহারের ঘেমে নিয়ে যাওয়া সপসপে দেহটার দিকে তাকিয়ে একটু অবাক হয়েই বলল পৃথা, এ কি, এত ঘামছো কেন? এসি তো চালানো রয়েছে, তাও তুমি এত ঘামছো? নিহার তখনও হাঁপাচ্ছিল। নিহারের মুখের দিকে তাকিয়ে পৃথা বলল, এত হাঁপাচ্ছ কেন তুমি? তারপরে হঠাৎ কি একটা মনে হওয়াতে পৃথা জিজ্ঞেস করল, তুমি কি আবার সেই? পৃথার কথা শেষ হতে না হতেই নিহার বলল, হ্যাঁ, আজকেও পৃথা, আজকেও সেই একই স্বপ্ন দেখলাম। পৃথা কোনো কথা না বাড়িয়ে বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর রাখা জলের জগটা থেকে কাঁচের গ্লাসে জল ঢেলে গ্লাসটা নিহারের হাতে বাড়িয়ে দিল। জলটা খাও। নিহার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে প্রায় এক নিঃশ্বাসে জলটা খেয়ে গ্লাসটা পৃথার হাতে দিয়ে আবার গুঁজ হয়ে বসে রইল।
পৃথা বলল, স্বপ্নটা কেমন ছিল? কেমন আবার স্বপ্ন? যেমন যেমন রোজ দেখি তেমনই। দোহাই দোহাই তোমার ওই 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 বিদঘুটে স্বপ্নের কথা আমাকে আমাকে আর মনে করিও না। পৃথা নিহারকে বাধা দিয়ে বলল, আহা, বলোই না। কথাটা বললে তো তোমার মনের ভারটাও একটু হালকা হবে। পৃথার এই কথা শুনে নিহার বলতে শুরু করলো, স্বপ্নে আমি দেখতে পেলাম আমি আর তুমি খেয়ে দিয়ে যেমন এই ঘরে শুতে এসেছিলাম সেরকমই শুয়ে আছি। তুমি আমার পাশে অকাতরে ঘুমাচ্ছ। এমন সময় আমার মনে হলো এই ঘরের দরজাটা কেমন যেন আস্তে করে খুলে গেল, আর কে যেন আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকলো। তার দেহ সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা। সেই মূর্তি মেয়ে না ছেলে তা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু সে ঘরে ঢুকতেই আমার আমার মনে হতে লাগলো একে যেন আমি চিনি, কোথায় যেন কোথায় যেন দেখেছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারছিলাম না। তবে ওরকম মনে হওয়াতেই স্বপ্নের মধ্যেই আমার মনের মধ্যে হঠাৎ একটা অস্বস্তি হতে শুরু করলো। তারপর দেখতে পেলাম ওই মূর্তি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে। আমি তাড়াতাড়ি উঠার চেষ্টা করলাম, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারলাম না। আমার মনে হতে লাগলো আমার সারা শরীরটা যেন প্যারালাইজড হয়ে গেছে। আস্তে আস্তে সে আমার আরো কাছে এগিয়ে আসতে থাকে। তারপর সে ধীরে ধীরে আমার কাছে এলো। তারপর তার হাত আমার গলা স্পর্শ করে এবং তারপরে আমার ঘুমটা ভেঙে যায়। স্বপ্নটা আমার এত জীবন্ত বলে মনে হচ্ছে যে আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার খালি মনে হচ্ছে যেন এটা স্বপ্ন নয়, কোনো সত্যিকারের ঘটনা। সত্যি হয়তো এখানে কেউ এসেছিল, এমনকি ওই ছায়ামূর্তির হাতের স্পর্শ আমি এখনো পর্যন্ত অনুভব করতে পারছি। আমি জানি না পৃথা, আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। আমি 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 লিটারালি কিচ্ছু জানি না। 3 দশক ধরে আমি একই স্বপ্ন দেখে যাচ্ছি। আমি আমি বোধহয় নিহার আর পুরো কথাটা শেষ করতে পারল না। দুহাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে রইল। পৃথা ওর অবস্থা দেখে ওকে একটু আশ্বাস দিয়ে বলল, ধুর, ওসব কিছু না। ওসব তোমার মনের ভুল। তুমি না সারাদিন এত হিজিবিজি চিন্তার মধ্যে দিন কাটাও, অফিসের এত কাজের চাপ, তাই স্বপ্নের মধ্যে তুমি ওইসব ভুলভাল জিনিসই দেখো। কিন্তু পৃথা বিশ্বাস করো, আমি এতদিন অফিসের এত কাজের চাপের মধ্যে ছিলাম, কিন্তু কখনো এরকম এমন বিদঘুটে স্বপ্ন দেখিনি। আরে এই স্বপ্নটা এমন। নিহার পৃথার কথার মাঝখানে একটু কিন্তু কিন্তু করে বলে উঠতেই পৃথা নিহারকে থামিয়ে দিয়ে বলল, আরে বাবা, কেউ যদি সত্যিই আসতো তাহলে কি আমি বুঝতে পারতাম না? সদর দরজা তো একদম তালা দিয়ে বন্ধ করা, তাহলে বাইরে থেকে কেউ কিভাবে আসবে শুনি? আর যদিও বা কেউ ভেতরে এসে যেত, তাহলে তোমার আগে আমি দেখতে পেতাম। দেখতে পেতাম মানে কেউ ঢোকার আওয়াজেই আমার ঘুম ভেঙে যেত। জানোই তো আমার ঘুম কতটা কাঁচা। কেউ এখানে আসেনি, সব তোমার মনের ভুল। এখন একটু ঘুমিয়ে পড়ো তো। এ নাও, ঘুমের ওষুধটা খাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল না হয় আবার আমরা একবার ডাক্তারের সাথে কনসাল্ট করতে যাব। পৃথা বিছানার পাশের টেবিলের ড্রয়ার খুলে একটা ওষুধ বার করে নিহারের হাতে দিল। নিহার আর কোনো কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পৃথার হাত থেকে ঘুমের ওষুধটা নিয়ে খেয়ে আরেক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম থেকে উঠতেই নিহারের বেশ বেলা হয়ে গেল। ইদানিং ঘুম থেকে উঠতে ওর বেলাই হচ্ছে বটে। ঘুম থেকে উঠে সামনের ওয়াল ক্লকের দিকে তাকিয়ে দেখল 9:45। পৃথা অনেকক্ষণ আগে উঠে গেছে। ও এখন বোধহয় রান্নাঘরে, কারণ রান্নাঘর থেকে বাসন ধোয়ার টুংটাং আওয়াজ ভেসে আসছে।
বিছানায় উঠে বসতে বসতেই নিহারের খেয়াল হলো যে বিছানার পাশের টেবিলের উপর রাখা ওর ফোনটা সে তখন থেকে সুরেলা ঝংকারে বেজে যাচ্ছে। নিহার ছোট্ট একটা হাই তুলে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দেখল ঈশান ফোন করছে তাকে। ঈশান ওর অফিস কালিগ, একই ডিপার্টমেন্টে কাজ করে দুজনে। নিহার ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ঈশানের চিন্তিত গলা ভেসে এলো। কিরে ভাই নিহার, তুই কোথায় আছিস বলতো? প্রায় 1 সপ্তাহ হতে চললো, অফিসে তো তোর নো পাত্তা, তোর তো দেখাই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কোথায় আছিস বলতো তুই? তুই কি ছুটি কাটাতে কোথাও গেছিস নাকি? নিহার কোনো রকমে বলল, আর ছুটি? ভাই, শরীরটা একেবারে ভালো নেই রে, খুব খারাপ অবস্থা, তাই অফিসে যেতে পারছি না। বসকে তো সব বলাই আছে। ঈশান ফোনের ওপাশ থেকে জিজ্ঞেস করল, কেন রে ভাই, হয়েছেটা কি? এই তো দিব্যি সুস্থ সবল ছিলিস, কি হলো আবার? বলা যায় না ঈশান আবার কি ভেবে বসবে, তাই নিহার সংক্ষেপে যতটা সম্ভব বলা যায় ততটাই খুলে বলল। ও আচ্ছা, তার মানে তোর তো বেশ ভালোই শরীর খারাপ। আমার মনে হয় তোর ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। কাজের চাপে তোর এই অবস্থা। তাই ডাক্তার দেখাচ্ছিস? হ্যাঁ, তবে কদিন পাড়ার ডাক্তারের ওষুধ দিয়ে কাজ চালাচ্ছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে যে এবার এবার বড় কোনো ডাক্তারের কাছে যেতে হবে। পৃথার সঙ্গে আজই যাব এক ডাক্তারের কাছে। বেশ, ঠিক আছে, সাবধানে থাকিস। বলে আরও কিছুক্ষণ কথা বলার পর ঈশান ফোনটা রেখে দিল। ফোনটা রেখে নিহার আবার গত রাতের কথা ভাবতে বসল। সত্যি কি বিদঘুটে স্বপ্ন রে বাবা। প্রথম যেদিন ওই স্বপ্নটা ও দেখেছিল সেদিনকে তেমন গা করেনি। তারপর থেকে যখন পরপর প্রতিদিন রাতে একই স্বপ্ন সে দেখে যেতে লাগলো, তখন দুশ্চিন্তায় দুর্ভাবনায় ওর শরীর আগের থেকে অনেক অসুস্থ হয়ে পড়ল। এখন কেউ ওকে দেখলে 1 সপ্তাহের আগে নিহারের সঙ্গে মেলাতেই পারবে না, এমন চেহারা হয়েছে ওর। চোখের কোটরে ঢুকে গেছে চোখগুলি, চোখের তলায় কালি, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। নিহার আগে তো একটু রোগা ছিলই, তবে তার উপরে এত কিছুতে শরীরটা একেবারে ভেঙে গেছে। নিহার গভীরভাবে ভাবতে শুরু করলো, কই 5 দিন আগে পর্যন্ত এমন তো হচ্ছিল না। আর 5টা পুরুষ মানুষের মতোই সে ভালোবাসার মানুষকে নিয়ে সুখে সংসার করেই তো দিন কাটাচ্ছিল। হঠাৎ করে সব কি হতে শুরু করলো তার সাথে? স্বপ্ন দেখার সঙ্গে কি কোনো যোগসূত্র আছে এইসবের? ভগবানই জানে। নিহার হিজি বিজি নানান কথা ভাবছিল। নিহারের চিন্তা সূত্র ছিন্ন হলো পৃথার গলার স্বরে। কি হলো? কত বেলা হয়ে গেছে বলো তো, এখনো বিছানায় বসে আছো? যাও, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা ব্রেকফাস্ট করে ডাক্তারের কাছে যাব। নিহার স্ত্রীর মুখের দিকে তাকায়। ওর বড় মায়া হয় পৃথার জন্য। ওর পাশাপাশি পৃথার শরীরটাও আস্তে আস্তে কেমন যেন ভাঙতে শুরু করেছে। ওর ঘুমের ব্যাঘাতের জন্য আজকাল পৃথারও ভালো ঘুম হয় না। অথচ মেয়েটা তবুও সংসারটাকে কেমন বুক দিয়ে আঁকলে রেখে যাওয়ার চেষ্টা করছে। মাত্র 2 বছর হলো ও এই সংসারে এসেছে, তার মধ্যেই সংসারের দায়িত্ব পুরো ওর ঘাড়ের উপর এসে পড়েছে। সংসারের কাজের পাশাপাশি আবার অফিসের চাপ, তার উপর আবার অসুস্থ স্বামীর দেখাশোনা করা। নিহারের যেন মনে হচ্ছে ওর উপর বড় অবিচার করছে ও। নিহারকে তখনও ঠাই বিছানায় বসে থাকতে দেখে পৃথা বলল, কি হলো? তখন থেকে কি এত ভাবছো বলো তো? তোমাকে কতবার বলেছি না এত ভাবনা চিন্তা করো না। এইসব হিজিবিজি ভাবনা চিন্তা করো বলেই তোমার শরীরটা এত খারাপ হচ্ছে। কথায় আছে না, মনের রোগ থেকেই শরীরের রোগ বেড়ে যায়। যাও যাও, ওঠো, উঠে ফ্রেশ হয়ে নাও। নিহার বিছানা থেকে উঠতে উঠতে ভাঙা ভাঙা গলায় বলল, সত্যি পৃথা, আমার জন্যে তোমাকে কতই না কষ্ট করতে হচ্ছে। সংসার সামলে, অফিস সামলে তুমি
এত কিছু কি করে পারো তাই ভাবছি। পৃথা এ কথা শুনে বলল, উফ, আমার কথা ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও তো। তোমার অফিস নেই? পৃথা বিছানা গোছাতে গোছাতে বলল, না, আজ আমি ছুটি নিয়েছি। আহা, না ছুটি নিলেই পারতে, আমি একাই চলে যেতাম, তুমি খালি ঠিকানাটা বললেই হতো। পৃথা সামান্য ঝাঁঝিয়ে উঠে বলল, উফ, তোমাকে আমি বলেছি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আর তোমাকে আমি একা ছেড়ে শান্তিতে অফিস যেতে পারবো না। যাও লক্ষ্মীটি, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, তারপর আমাদের বেরোতে হবে তো। নিহার আর কথা না বাড়িয়ে চুপচাপ বাথরুমের দিকে পা বাড়াল। যখন নিহার ডাইনিং হলে ঢুকল, তখন এসে দেখল পৃথা টেবিলে খাবার বাড়ছে। নিহার গিয়ে একটা চেয়ারে বসল। ব্রেকফাস্টে আজ মাখন দিয়ে পাউরুটি, ডিম সিদ্ধ আর কলা। নিহারকে খাবার বেড়ে দিয়ে পৃথা নিজে একটা প্লেটে নিয়ে বসল। খাবার শেষে নিহার বলল, ওহো, তোমাকে না একটা কথা বলতেই ভুলে গেছি। আজ ঘুম থেকে উঠতে না উঠতেই আমাকে ঈশান ফোন করেছিল। পৃথা পাউরুটিতে একটা আলতো কামড় দিয়ে বলল, কি বললো তোমার অফিস কলিগ? ওই জিজ্ঞেস করলো আমি যাচ্ছি না কেন। আসলে ও তো জানতো না যে আমার শরীরটা খারাপ। তারপর আমি ওকে সব বললাম। প্রায় মিনিট 10 মতো কথা হওয়ার পর ও রেখে দিল। ওর অফিস যাওয়ার তাড়া ছিল কিনা। কথাটা বলতে না বলতেই নিহার চায়ের কাপে চুমুক দিল। পৃথা আর কোনো কথা না বলে এক মনে চুপচাপ খেতে লাগল। ব্রেকফাস্ট সারতে সারতে প্রায় 10টা বেজে গেল তাদের। তারপর ওরা যখন রেডি হয়ে বেরোলো, তখন প্রায় 10:30 বাজে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বুকিংয়ের ক্যাব এসে হাজির। ওরা গাড়িতে উঠে পড়ল। এখন ওদের গন্তব্যস্থল রবীন্দ্র সদন। নিহারের বাড়ি টালিগঞ্জে। টালিগঞ্জ থেকে ক্যাবে করে রবীন্দ্র সদন যেতে ঘন্টা আধেকের বেশি সময় লাগে না। তাছাড়া ভগবানের দয়ায় আজকে জ্যামটাও বেশ কম। ক্যাবে যেতে যেতে একটুখানি ইতস্তত করে নিহার পৃথাকে জিজ্ঞেস করল, আচ্ছা, টালিগঞ্জে কি কোনো ডাক্তার ছিল না? পৃথা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, রবীন্দ্র সদন যেতে কোনো অসুবিধা আছে? না মানে, বাড়ি থেকে এতটা দূর তাই জন্যই বলছিলাম। পৃথা ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো। অযথা চিন্তা ভাবনা করে কেন নিজের মাথাটাকে আরো ব্যতিব্যস্ত করছো বলো তো? নিহার আর কোনো কথা না বাড়িয়ে ক্যাবের জানালার বাইরের দিকে মুখ ঘোরাল। রাস্তায় কত মানুষের ভিড়, সকলে যে যার কাজে ব্যস্ত। একমাত্র ওই শুধু বেকার হয়ে ঘরের এক কোণে পড়ে আছে। নিহার কাজ ছাড়া আগে কিছুই বুঝতো না, কিন্তু এখন প্রায় বেকারের মতোই ওকে দিন কাটাতে হয়। যে মানুষ কাজ ছাড়া আর কিছু বোঝে না, তার কাছে এটা দুঃসহ যন্ত্রণার কাছাকাছি। সেও তো একদিন ওদেরই মতো ব্যস্ত মানুষ ছিল। আজ না জানি কোন অভিশাপে ওর জীবনে এই দুর্ভোগের খাঁড়া নেমে এসেছে। নিহার এইসবই ভেবে যাচ্ছিল, এমন সময় পৃথার গলার স্বরে ওর চমক ভাঙল। রাগ করেছো বুঝি? হ্যাঁ, ইয়ে না তো। অভিমান করো না আমার কথায়, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। না পৃথা, আমি সত্যি তোমার উপর রাগ করিনি। তবে আমি ভাবছি আমার জীবনটা হঠাৎ এতটা বদলে গেল কি করে। সেসব তোমায় ভাবতে হবে না, সে দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। ডাক্তার যা বললেন তুমি শুধু সেটুকু মেনে চলো, তাহলে তুমি 1 মাসের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। নিহার আর কোনো কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিহাররা যখন ডক্টর অরুণাংশ চ্যাটার্জি চেম্বারে ঢুকল, তখন প্রায় ঘড়িতে 11টা বাজে। ডক্টর চ্যাটার্জি এই কলকাতার নামি দামি সাইকিয়াট্রিস্টদের মধ্যে একজন। পৃথা অনেক কষ্টে এই ডাক্তারের ঠিকানা জোগাড় করেছে।
ওরা যখন ঢুকলো তখন সেখানে জনা 5 পেশেন্ট ওয়েট করছে। 5 জন পেশেন্টের পর নিহারের ডাক পড়তেই নিহারকে সঙ্গে নিয়ে পৃথা ডক্টর চ্যাটার্জির কেবিনে ঢুকল। সুসজ্জিত ছোট্ট কেবিন। কেবিনের মাঝখানে একটা ছোট্ট টেবিল রাখা। টেবিলের উপর সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা। টেবিলের পাশে রিভলভিং চেয়ারে বসে আছেন ডক্টর অরুণাংশু চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি বয়সে নিহারের বয়সী বা সামান্য একটু বড় হবেন। শান্ত সৌম্য দর্শন চেহারা। ওদেরকে আসতে দেখে ডক্টর চ্যাটার্জি ভারী গলায় বলে উঠলেন, প্লিজ সিট। নিহার আর পৃথা চুপচাপ চেয়ারে বসল। তা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ওরা দুজন চেয়ারে বসতে না বসতেই ডক্টর চ্যাটার্জি ওদের দিকে প্রশ্নটা ছুঁড়ে দেন। নিহারের হয়ে উত্তরটা পৃথাই দিল। নমস্কার, আমার নাম পৃথা রায়চৌধুরী। ইনি আমার স্বামী নিহার রায়চৌধুরী। আমার স্বামী কদিন ধরেই খুব মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন, ফলে শরীরটাও বেশ খারাপ। কেমন ধরনের মানসিক অস্থিরতা? আমার স্বামী রোজ রাত্রে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন, আর আমার স্বামীর মতে স্বপ্নটা এতটাই অদ্ভুত এবং বিদঘুটে, যার ফলে আমার স্বামীর মানসিক অস্থিরতাটাও আরও বেড়ে যাচ্ছে। অফিসও কামাই হচ্ছে, কাজেও মন লাগছে না। ব্যাপারটা ডক্টর চ্যাটার্জি পৃথাকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বললেন, আপনি থামুন, আপনাকে বলতে হবে না। সমস্ত ব্যাপারটা আমি আপনার স্বামীর মুখ দিয়ে শুনতে চাই। এই বলে নিহারকে উদ্দেশ্য করে বললেন, এখন সব ব্যাপারটা আমাকে খুলে বলুন মিস্টার রায়চৌধুরী। আপনি যদি আমাকে সমস্তটা খুলে না বলেন তাহলে আমার ট্রিটমেন্ট করতে কিন্তু সমস্যা হবে। নিহার এই কথায় পৃথার দিকে একবার অসহায়ভাবে তাকালো। পৃথা ওকে আশ্বাস দিয়ে বলল, একদম দুশ্চিন্তা করো না, সমস্তটা ডাক্তারকে খুলে বলো, আমি তো আছি। তখন নিহার ডক্টর চ্যাটার্জিকে জিজ্ঞেস করল, ইয়ে আমি একটু জল খেতে পারি কি? ও শিওর, এই নিন। বলে টেবিলের উপর থাকা জলের গ্লাস নিহারের দিকে এগিয়ে দিলেন। নিহার এক নিঃশ্বাসে জলটা খেয়ে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল। তারপর বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে গোটা ঘটনাটা খুলে বলল। ডক্টর চ্যাটার্জি সব কিছু মন দিয়ে শুনলেন। তারপর নিহারের কথা বলা শেষ হতেই উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি গত 5 দিন ধরে একই স্বপ্ন বারবার দেখে যাচ্ছেন, তাই না? নিহার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, 5 দিন ধরে। তবে 5 দিন আগে এমনটা ছিল না, কিন্তু হঠাৎ করেই কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। কোনো কিছুতেই আর মন লাগে না, অফিসের কাজেও না। এরপর ডক্টর চ্যাটার্জি আবার প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার সঙ্গে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যা আপনার মনকে এখনো নাড়িয়ে দেয়? নিহার কিছুক্ষণ ধরে কি যেন ভাবল, তারপর মাথা নাড়িয়ে হতাশ গলায় বলল, না, সেই রকম তো কিছু মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, বলুন তো, স্বপ্নটা দেখার পর আপনার ঠিক কিরকম ফিলিং হয়? এই প্রশ্নটা শোনার পরেই নিহারের মুখের ভাব কেমন যেন বদলে গেল। ফ্যাকাশে মুখে নিহার বলতে শুরু করল, স্বপ্নটা দেখার পর বারবার খালি মনে হয় যেন এটা স্বপ্ন নয়, কোনো সত্যিকারের ঘটনা। সত্যিই হয়তো রোজ কেউ মাঝরাতে আমার কাছে আসে, এমনকি আমি ওই মূর্তির হাতের স্পর্শ ঘুম ভেঙে যাওয়ার পরও অনুভব করতে পারি, এবং এবং সেটা বেশ প্রবলভাবেই। এসব যে কেন হচ্ছে আমি কিছু জানি না। বলেই দুহাত মুখে ঢেকে মাথা নিচু করে বসে রইল নিহার। ডক্টর চ্যাটার্জি নিহারকে একটু সান্ত্বনা দিয়ে বললেন, ওকে, আপনি একটু শান্ত হন মিস্টার রায়চৌধুরী। অযথা উত্তেজিত হলে আপনার শরীরের অবস্থা আরো ডিটোরিয়েট করবে। আমার যতটা মনে হচ্ছে অফিসের কাজের চাপে অত্যাধিক স্ট্রেস নেওয়ায় আপনার এই হাল। এখন প্রায় মাসখানেক রেস্ট নেওয়াটাই উচিত বলে আমি মনে করি। আর আমি এই প্রেসক্রিপশনে কয়েকটা ওষুধের নাম লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই সময় মতো খাবেন।
এরপর আবার সপ্তাহ দুয়েক বাদে আমার সঙ্গে দেখা করবেন। তারপর টুকটাক কিছু কথা বলার পর পৃথা নিহারকে নিয়ে উঠতে উঠতে বলল, অনেক ধন্যবাদ। তবে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই ওষুধগুলো আমি কোথা থেকে কিনবো? ডক্টর চ্যাটার্জি প্রত্যুত্তরে একটু হেসে বললেন, আমার চেম্বার থেকে এই মিনিট দুয়েকের হাঁটা পথে একটা মেডিসিন শপ পড়বে, সেখানেই এসব ওষুধ পেয়ে যাবেন। পৃথা আর নিহার ধন্যবাদ জানিয়ে উঠে পড়ল। চেম্বার থেকে বেরিয়ে পৃথা বলল, তুমি বাস স্ট্যান্ডে একটু ওয়েট করো, 15 মিনিটেই আমি এই ওষুধগুলো নিয়ে আসছি। আমি কি সঙ্গে যাব? তার আর দরকার হবে না, আমি যাব আর আসবো। আচ্ছা বেশ, চলো, তোমাকে একা দাঁড় করিয়ে রাখার রিস্ক নিতে পারবো না। বলে পৃথা নিহারের একটা হাত ধরে সামনের ওষুধের দোকানটার দিকে এগিয়ে গেল। ওষুধপত্র সব কেনা হয়ে গেলে ওরা দুজন ঠিক 15 মিনিটের মধ্যেই বাস স্ট্যান্ডে ফিরে এলো। নিহার জিজ্ঞেস করল, আচ্ছা, সব ওষুধ তো কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব তো? পৃথা মাথা নেড়ে হ্যাঁ জানালো। নিহার এবার একটু হেসে বলল, তা আমাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু এখন তোমার হাতে। প্রায় দিন 5 বাদে নিহার একটু হাসল। পৃথাও একটু হেসে বলল, সে কি আর আমার জানতে বাকি নেই? 1 নম্বরের ভুলোমনা মানুষ তুমি। টুকটাক হাসি মশকরা করতে করতেই ওরা দেখতে পেল একটি ট্যাক্সি এগিয়ে আসছে। পৃথা ট্যাক্সিটার দিকে এগিয়ে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করল, এই যে ভাই, টালিগঞ্জ যাবে নাকি? ড্রাইভার মাথা নেড়ে হ্যাঁ জানাতেই পৃথা নিহারকে সঙ্গে নিয়ে ট্যাক্সিতে উঠে বসল। 2 সপ্তাহ নয়, ঠিক 1 সপ্তাহ পরেই নিহারকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। যেদিন ওরা ডক্টর চ্যাটার্জির সঙ্গে সবার প্রথম দেখা করল, সেদিন রাত্রেবেলা নিহারের ঘুমোতে সেই রকম কোনো সমস্যা হলো না। কিন্তু পরের দিন থেকেই যেই কে সেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। সে একই বিদঘুটে স্বপ্ন, স্বপ্নে সে একই অদ্ভুত ছায়ামূর্তি, আর সেই একই অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি। সব মিলিয়ে ওর শরীরটা আগের থেকে আরো ভেঙে পড়েছে। যেদিন ওদের যাওয়ার কথা ছিল, সেদিন পৃথা বিকেলবেলা অফিস থেকে ফিরে নিহারকে নিয়ে সোজা ডক্টর চ্যাটার্জির চেম্বারে গিয়ে হাজির। ডক্টর চ্যাটার্জি ওদের 2 সপ্তাহের মাথায় আসতে বলেছিলেন, কিন্তু ওদের সপ্তাহ খানেকের মধ্যেই আসতে দেখে ওনার ভুরু দুটো কুঁচকে গেল। উনি ওদেরকে বসতে বলে জিজ্ঞাসা করলেন, আমি তো বলেছিলাম 2 সপ্তাহের মাথায় আসতে, সমস্যা কি আগে থেকে গুরুতর নাকি? হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, সেই জন্যই তো আসা। পরে নিহারের দিকে তাকিয়ে বলল, নিহার, তুমি সব বুঝিয়ে বলো। ডক্টর চ্যাটার্জি জিজ্ঞাসু চোখে নিহারের দিকে তাকিয়ে রইলেন। নিহার একটু গলা খাঁকারি দিয়ে সবটা বলতে শুরু করল। সমস্যা সমস্যা আগের থেকেও গুরুতর হয়ে উঠেছে ডক্টর চ্যাটার্জি। রাতের ঘুম আমার উড়ে গেছে। রাতে শুতে যাওয়ার আগে খালি মনে হয় এই বুঝি কেউ আসছে, কেউ আসছে। রোজ রাতে ঘুমের মধ্যে ওই একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আমি না চাইলেও ওই স্বপ্ন যেন আমার পিছু ছাড়বে না। অবশ্য স্বপ্ন বলছি কেন, দুঃস্বপ্ন বলাই ভালো। ওই ওই দুঃস্বপ্ন যেন আমাকে আমাকে পাগল করে দেবে। আমি আমি বোধহয় এবার সত্যি পাগল হয়ে যাব, তাই না? বলুন না ডক্টর চ্যাটার্জি, আমি 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 পাগল হয়ে যাব, তাই না? নিহারকে ওই রকম উত্তেজিত হতে দেখে ডক্টর চ্যাটার্জি একটু শান্ত করতে করতে বললেন, আপনি একটু শান্ত হন মিস্টার রায়চৌধুরী। এভাবে উত্তেজিত হলে আপনার শরীরের অবস্থা আরো খারাপ হবে কিন্তু। একবার নিজের চেহারার দিকে তাকিয়ে দেখুন তো, দুশ্চিন্তা করে করে নিজের চেহারার কি হাল করেছেন। নিহার সে কথা শুনে হতাশ গলায় বলল, আমি কি ইচ্ছে করে দুশ্চিন্তা করছি? ওই দুঃস্বপ্ন আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসেছে। আগে রাতে এমনটা হতো, কিন্তু এখন দিনের বেলাও ওই দুঃস্বপ্নের বোঝা আমার পিছু ছাড়ছে না। এখন দুপুরবেলা একটু ঘুমোতে গেলেও ওই স্বপ্ন আমার পিছু ছাড়ছে না। আমি জানি না কেন এমন হচ্ছে।
আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। হয়তো পূর্ব জন্মের কোনো পাপের শাস্তি আমাকে এই জীবনের ভোগ করতে হচ্ছে। ডক্টর চ্যাটার্জি নিহারকে পুরো কথা শেষ করতে না দিতেই থামিয়ে দিয়ে বললেন, আহা, ওসব কিছু নয়। আপনার অযথা দুশ্চিন্তাই রোজ রাতে দেখা দুঃস্বপ্নের একমাত্র কারণ। নিহার সে কথা শুনে বলল, তাহলে তো যেদিন প্রথম আপনার সাথে দেখা করতে এসেছিলাম সেদিন রাত্রিবেলা থেকেই এমনটা হওয়া উচিত। কিন্তু যেদিন আপনার সঙ্গে দেখা করেছিলাম সেদিন রাত্রে তো আমি বেশ নির্বিঘ্নেই ঘুমিয়েছিলাম। তারপরের দিন থেকেই তো আবার আবার যেই কে সেই। কথাটা শুনে ডক্টর চ্যাটার্জি কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। উনি জিজ্ঞাসা করলেন, যেদিন আমার সঙ্গে আপনার দেখা হয়েছিল সেদিন রাত্রে আপনি কোনো স্বপ্নই দেখেননি, আর ঘুমটাও ভালো হয়েছিল বলছেন, তাই তো? নিহার এ কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিন্তু তারপর থেকেই আবার সেই দুঃস্বপ্নের বোঝা আমায় বয়ে বেড়াতে হচ্ছে। আমি জানি না কেন এমনটা হচ্ছে, কিছুই জানি না। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নিহার। নিহারের দুটো হাত থরথর করে কাঁপছে। পৃথা ওর দুটো হাত শক্ত করে চেপে ধরল। ডক্টর চ্যাটার্জি গম্ভীর মুখে কি যেন ভাবলেন, তারপর প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে প্রেসক্রিপশনটা পৃথার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মনে হচ্ছে ওষুধের ডোজটা একটু বাড়াতে হবে। প্রথম দিন আমি খুব মাইল্ড ডোজের ওষুধ দিয়েছিলাম, এখন ডোজটা একটু বাড়িয়ে দিচ্ছি। পৃথা কাগজটা নিয়ে নিজের হ্যান্ড ব্যাগে ভরে নিল। ডক্টর চ্যাটার্জি খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে পৃথাকে বললেন, আচ্ছা মিসেস রায়চৌধুরী, আমার মনে হয় ওনাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসলে খুব ভালো হয়। মানে কোনো স্বাস্থ্যকর জায়গা, যাতে শরীরের পাশাপাশি মনটাও একটু সুস্থ হয়। নিহার বাবুকে কদিনের জন্য কোনো স্বাস্থ্যকর জায়গা থেকে একটু ঘুরিয়ে আনুন, তাতে ওনার মনটাও ভালো থাকবে। পৃথা এ কথায় উত্তরে বলল, দেখি কি করা যায়। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, আজ আসি। অনেক ধন্যবাদ। বলে নিহারকে সঙ্গে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো। ডক্টর চ্যাটার্জির ক্লিনিক থেকে বেরোতেই প্রেসক্রিপশন অনুযায়ী সব ওষুধপত্র কিনে নিয়ে পৃথা নিহারকে সঙ্গে নিয়ে একটা রানিং ট্যাক্সি ধরে বাড়ির দিকে রওনা দিল। অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে তাদের। গাড়িতে উঠে দুজনেই চুপচাপ। নিহার জানালার বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়েছিল। সম্বিত ফিরল পৃথার গলার স্বরে, আচ্ছা বলছি, আমার মনে হয় যে তোমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছিল যার রেশ তোমার এখনো মনে রয়ে গেছে, তাই না নিহার? নিহার এ কথা শুনে একটু ভেবে বলল, কি জানি, ঠিক মনে পড়ছে না। এমন কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেছে বলে আমার মনে পড়ছে না। আমি খালি এটা বুঝতে পারছি না, এসব আমার সঙ্গেই কেন হচ্ছে। দিন কয়েক আগেও আমি আর 5টা মানুষের মতো সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছিলাম। হঠাৎ করে যেন সব ওলট পালট হয়ে গেল। হয়তো হয়তো এটা আমার পূর্ব জীবনের পাপের শাস্তি। পৃথা নিহারকে থামিয়ে দিয়ে বলল, এসব হিজিবিজি কথা ভাবো বলেই তোমার আজ এই অবস্থা। মন থেকে হিজিবিজি চিন্তা দূরে সরিয়ে দাও দেখি। আমরা কদিনের জন্য ভালো কোনো জায়গা থেকে ঘুরে আসবো, তাতে তোমার মনটাও ভালো থাকবে। নিহার আর কোনো কথা না বাড়িয়ে বাইরের দিকে জানালার বাইরে মুখ বাড়ায়, কিন্তু তবু মন থেকে সেই খচখচানিটা কিছুতেই যায় না। একটা চাপা অস্বস্তি ওর মনকে আগের মতোই অশান্ত করে রেখেছে। শেষ পর্যন্ত তারা হাওয়া বদল করে আসা চিন্তাভাবনাটাই ফাইনাল করল। ট্রেনে বসে নিহার জিজ্ঞেস করল, তাহলে আমরা সত্যিই বেড়াতে যাচ্ছি? হ্যাঁ গো আমার বুদ্ধুরাম, আমরা সত্যি সত্যিই বেড়াতে যাচ্ছি। এটা তোমার কোনো স্বপ্ন নয়। বলেই নিহারের কোঁকড়ানো চুলগুলো আলতো করে ঘেঁটে দিয়ে ফিক করে হেসে ফেলল পৃথা। নিহার একটু অপ্রস্তুত হয়ে বলল, না, মানে আসলে জীবনটা এখন শুধুই তো দুঃস্বপ্নে ভরে গেছে, তাই
এখন সবকিছুই স্বপ্ন বলে মনে হয়। পরে কিছুক্ষণ চুপ করে থেকে নিহার আবার বলল, আর তোমার অফিসের খবর কি? এতদিন অফিস কামাই করবে? পৃথা নিহারকে থামিয়ে দিয়ে বলল, আমার অফিসের কথা এখন ভাবতে হবে না। বাইরে দেখো তো কি সুন্দর ধান ক্ষেত দেখা যাচ্ছে। এ কথা বলতে বলতে থার্মাস থেকে দুটো কাগজের কাপে চা ঢেলে একটা কাপ নিহারের হাতে দিয়ে বলল, এখন হিজিবিজি কথা মন থেকে দূর করে চাটা খেয়ে ফেলো তো। নিহার কাপটা হাতে নিয়ে অন্য মনস্কভাবে কি যেন ভাবছিল। আবার তা দেখে পৃথা আবার ধমকে বলল, উফ, এই একটা লোক হয়েছে, সারাক্ষণ হিজিবিজি কথা ভাবা ছাড়া আর কিচ্ছু পারে না। চা তো ঠান্ডা বরফ জল হয়ে যাবে, খেয়ে নাও। মনের মধ্যে সব অলক্ষণী চিন্তা দূর করে চায়ের দিকে মন দাও তো। নিহার চুপচাপ চায়ের কাপে চুমুক দেয়। চা খেতে খেতে নিহার বাইরের দিকে চোখ বাড়ালো। ছাড় ছাড় ধান ক্ষেতের পাশ দিয়ে ছুটে যাচ্ছে ওদের ট্রেন। দূরে দিগন্ত বিস্তৃত রেখা। তেপান্তরের মাঠও বুঝি ওই দিগন্ত বিস্তৃত রেখার পরেই। উপরে নীলচে মিষ্টি রোদ্দুর মাখা আকাশে উড়ে যায় এক ঝাঁক নাম না জানা পাখি। তাদের গন্তব্যস্থল যে কত দূর কেই বা জানে। প্রকৃতি যেন আজ প্রাণ ভরে সেজে উঠেছে। দু চোখ ভরে দেখলেও যেন মনের আশ আর মেটে না। সেদিকে তাকিয়ে নিহারের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাইরের পৃথিবীটা কত আলোকিত, কত পরিপূর্ণ, কিন্তু কিন্তু ওর মনের ভিতরটা এখনো দুশ্চিন্তায় ঘন কালো মেঘে ঢাকা পড়ে রয়েছে। কিন্তু কেন এমন হয়ে গেল সব? ট্রেনটা শেষ যে স্টেশনে এসে থামল তার নাম লালগোলা। ছোট্ট মফস্বল এলাকা। এটাই ওদের ডেস্টিনেশন। ওরা যখন স্টেশনে নামল তখন সূর্য প্রায় অস্তমিত। পড়ন্ত বিকেলে চারিদিকে একদম মায়াময় হয়ে উঠেছে। ছোট্ট প্ল্যাটফর্মে আলো জ্বলে উঠেছে। পৃথা আর নিহার লাগেজ নিয়ে বেরিয়ে এলো। ছোট্ট প্ল্যাটফর্ম, কিন্তু তাতেও লোকজনের ভিড়ের কমতি নেই। চারিধারে কুলি, প্যাসেঞ্জার, হকারের ভিড়ে এক্কেবারে ছয়লাভ। পৃথা ট্রেন থেকে নেমে বলল, চলো চা খাওয়া যাক, শরীরটা খুব ক্লান্ত লাগছে। এক কাপ চা খেলে শরীর প্ল্যাটফর্মে সার সার বেঁধে চা খাবারের দোকান। ওরা সেদিকেই পা বাড়ালো। একটা চায়ের দোকানে 2 কাপ চা আর বিস্কুটের অর্ডার দিয়ে ওরা বেঞ্চে বসল। অর্ডার দেওয়ার মিনিট 2 মধ্যেই চা এসে হাজির। চা শেষ করে ভাড়া মিটিয়ে ওরা যখন বেরিয়ে এলো তখন বিকাল প্রায় পড়ে এসেছে। ওরা দুজন পায়ে পায়ে রিক্সা স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে প্রথম যে রিক্সাটা ছিল সেটাতেই যাওয়ার মনস্থির করল ওরা। পৃথা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল, ভাই বলছি যে নীলাচলে যাবে? রিক্সাওয়ালা মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে বলল, আপনি মহিম চৌধুরীর বাড়ি যাবেন? পৃথা মাথা নেড়ে হ্যাঁ জানালো। ওরা দুজনেই নিজেদের মালপত্র নিয়ে রিক্সায় উঠে বসল। রিক্সা মৃদু গতিতে চলতে শুরু করল। 15 মিনিটের মধ্যেই ওরা যে বাড়িতে এসে দাঁড়ালো সেটাই নীলাচল। এই বাড়িটা পৃথার অফিস কলিগ স্মৃতিকণার পৈতৃক বাড়ি। এখানে এখন কেউ থাকে না বটে, কিন্তু বাড়ির দেখাশোনা এখনো করা হয়। স্মৃতিকণার ছুটি ছটা পড়লে এখানে ছুটি কাটাতে আসে সে। বাড়ির দেখাশোনা করার জন্য একজন লোক এখানে থাকে। নিহারের কথা শুনে স্মৃতিকণাই ওকে ওখানে থাকার কথা বলেছিল। পৃথাও এক কথায় রাজি হয়ে যায়। বাড়ির সামনে টিমটিমে একটা আলো জ্বলছে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেট ঠেলে বাড়ির ভিতর ঢুকল। না, কলিং বেলের দরকার নেই। গেটের যা আওয়াজ
তাতে মরা মানুষও খাট থেকে উঠে বসবে। গেটের আওয়াজ কর্ণগোচর হতেই সদর দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। লোকটার বয়স আন্দাজ 60, মাথার চুলে বেশ বাঁক ধরেছে, দেহারা শক্তপোক্ত গড়নের, গায়ের রং ময়লা, পরনে একটা ময়লা 3/4 প্যান্ট আর হাফ হাতা শার্ট। ওদের আসার কথা বলাই ছিল, স্মৃতিকণায় সব ব্যবস্থা করে দিয়েছে। তাকে দেখে পৃথা জিজ্ঞেস করল, আপনি কি এই বাড়ির দেখাশোনা করেন? লোকটা একটু হেসে ভাঙা ভাঙা গলায় বলে উঠল, হ্যাঁ আগে হ্যাঁ, আমি এই বাড়ির দেখাশোনা করি। আমার নাম সনাতন বাড়ুই। দিন, মালপত্রগুলো আমায় দিন, আমি আপনাদের ঘরে রেখে আসি। পৃথা একটু হেসে বলল, না থাক, আমরা নিয়ে যাব, আপনাকে আর কষ্ট করতে হবে না। আমরা কোন ঘরে থাকবো সেটা শুধু দেখিয়ে দিন। সনাতন কিছুতেই শুনল না। তখন অগত্যা পৃথা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে সুটকেসটা নিন। সনাতন সুটকেসটা নিয়ে বলল, চলুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই। ওরা সনাতনের সঙ্গে এগিয়ে গেল। ওদের থাকার জন্য যে ঘরটা দেওয়া হয়েছে তা বেশ বড়। ওরা 2 কামরার ফ্ল্যাটে যে বেডরুমে থাকে তার চেয়ে ঢের বড়। ঘরের মাঝখানে পেল্লায় একখানা খাট, তাতে ধপধপে সাদা চাদর পাতা। খাটের দিকে জানালা, তাতে পর্দা ঝোলানো, আর খাটের পাশে ছোট্ট একটা টেবিল, তার উপর সাবেকি আমলের একটা ল্যাম্প রাখা। ঘরের ডান দিকটা একটা কাঠের আলমারি আর ড্রেসিং টেবিল দিয়ে সাজানো। সব মিলিয়ে ঘরটা বেশ ছিমছাম। পৃথা এসেই তাড়াতাড়ি নিজে বাথরুম গিয়ে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিল। তারপর নিহারের পাজামা, পাঞ্জাবি আর একটা তোয়ালে বার করে দিয়ে বলল, যাও তাড়াতাড়ি স্নানটা সেরে এসো। নিহার তাড়াতাড়ি বাথরুমে চলে গেল। বাথরুম থেকে ফিরে এসে দেখল পৃথা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। পৃথার লম্বা এক ঢাল কালো চুল দেখলে নিহারকে এখনো তাকিয়ে থাকতে হয়। খোলা চুলে পৃথাকে কি ভালো লাগে। নিহার পৃথাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। পৃথা একটু মুচকি হেসে বলল, আজ বাবুর হঠাৎ কি হলো? কিছু না, এমনি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা হবে কেন? বাবা, এই কদিনে তোমার ওই গোমড়া মুখ দেখে মনে হচ্ছিল তুমি যেন রামগরুরের ছানা হয়ে গেছো। ওই যে রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। নিহার ওকে একটু গভীরভাবে আদর করতে যাবে এমন সময় দরজার কাছে মহিলা কণ্ঠের গলা খাঁকারির শব্দ হতেই ওরা চমকে উঠে দরজার দিকে তাকালো। দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে খাবারের থালা। বয়স প্রায় 25 থেকে 26-এর মধ্যে। মেয়েটা ওদের এই অবস্থায় দেখে বেশ অপ্রস্তুত। ওরা নিজেদের সামনে নিল। মেয়েটা একটু ইতস্তত করে বলল, মানে আপনাদের জন্য 4 জল খাবার এনেছিলাম। পৃথার নির্দেশ মতো মেয়েটা খাবারের থালা বিছানায় রেখে দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় পৃথা জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমার নাম নমিতা, আমি সনাতন বাড়ুইয়ের মেয়ে। মেয়েটা কথা বলে চলে যাচ্ছিল, হঠাৎ কি একটা মনে হওয়াতে আবার ঘুরে এলো। পৃথা তা দেখে বলল, কিছু বলবে? রাতের রান্না করা হয়ে গেলে আমি আর বাবা চলে যাব। আপনাদের কিন্তু রাত্রিরে একাই থাকতে হবে, কোনো অসুবিধা নেই তো? না না, একেবারেই না, কোনো অসুবিধা নেই। নমিতা চলে গেল। নমিতা চলে যেতেই ওরা জল খাবারে মন দিল। জল খাবারে গরম গরম পেঁয়াজি তেল, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি আর গরমা গরম চা। নমিতার রান্নার হাত সত্যিই অসাধারণ। পেঁয়াজিগুলো দুর্দান্ত হয়েছে।
জল খাবার খেয়ে টুকটাক গল্প করতে করতেই সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। নমিতার রান্না শেষ হতেই সনাতন আর নমিতা বাড়ি চলে গেল। তারপর রাত 10টা বাজতেই ডিনার করতে বসলো তারা। ডিনারের ব্যবস্থাও চমৎকার, রুটি, আলু ভাজা আর মাংস কষা, পরিশেষে মিষ্টি। নিহার সব কিছু খুব তৃপ্তি করে খেল। ওরা খেয়ে দিয়ে যখন ঘরে এলো তখন প্রায় 10:30 বাজে। ট্রেন জার্নিতে শরীর খুব ক্লান্ত ছিল, তাই ওরা দুজনে শুয়ে পড়ল। শুতে না শুতেই গভীর ঘুমে তলিয়ে গেল ওরা। পরের দিন সকালে নিহারের ঘুম ভাঙল ঠিক 7:30 নাগাদ। ঘুম থেকে উঠে দেখল পৃথা ঘরে নেই, বোধহয় বাথরুমে গেছে। আজ বহুদিন বাদে নিহারের আগের থেকে অনেক বেশি তরতাজা বোধ হচ্ছে। কাল রাত্রে দুঃস্বপ্নের এক চিলতে টুকরো পর্যন্ত চোখের সামনে ভাসেনি ওর। ডাক্তারের কথাই ঠিক, ওয়েদার চেঞ্জিং এর সত্যিই দরকার ছিল। কলকাতা যা ঘিঞ্জি হয়ে উঠেছে, দুদণ্ড শ্বাস নেওয়ারে উপায় নেই। নিহার বিছানা থেকে উঠে ধীর পায়ে ঘরের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে মৃদু মন্দ বাতাস বইছে, নরম রোদ্দুর গাছের পাতাগুলোকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। কত নাম না জানা পাখির কলকাকলিতে প্রকৃতি মুখরিত। মাথা আর মন আগের থেকে অনেক হালকা বোধ হচ্ছে। নিহারের মনে হতে লাগলো এখানে এসেই হঠাৎ কোনো একটা জাদু মন্ত্রে যেন ওর মনের দুশ্চিন্তার পাথরের ভার ক্রমশ কমে যাচ্ছে। জায়গাটায় নিশ্চয়ই কোনো জাদু আছে। নিহার বাইরের দিকে তাকিয়ে ভাবনার কোনো এক জগতে চলে গিয়েছিল। হঠাৎ সম্বিত ফিরল পৃথার গলার স্বরে। বাবা, আজকে বাবু তাড়াতাড়ি উঠে পড়েছেন দেখছি। নিহার ঘাড় ঘুরিয়ে দেখল পৃথা ঘরে ঢুকেছে, হাতে তোয়ালে। হাত মুখ ধুতে গিয়েছিল বোধহয়। নিহার একটু হেসে বলল, হ্যাঁ, অন্যদিনের মতো আজ আর বিনিদ্র রজনী কাটাতে হয়নি। পৃথা নিহারের কাছে এসে নিহারের চোখের দিকে তাকিয়ে একটু হেসে বলল, অনেক দিন বাদে তোমাকে এরকম তরতাজা দেখাচ্ছে। কতদিন তোমার এই রূপ দেখিনি। কাল অনেকদিন বাদে শান্তির ঘুম ঘুমিয়েছি। এ সুখ কতদিন আমার ভাগ্যে আছে কে জানে। পৃথা নিহারের মুখে হাত চাপা দিয়ে বলল, বালাই শার্ট, এসব কথা বলতে আছে? আচ্ছা বাবা, আর বলবো না, মাফ করুন মহারানী। পৃথা নিহারের কথা বলার ঢং দেখে ফিক করে হেসে ফেলল। তারপর হাসি চেপে বলল, হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। যাও, ফ্রেশ হয়ে এসো। আর হ্যাঁ শোনো, ব্রেকফাস্ট করে আমরা একটু বেড়াতে বেরোবো, কেমন? যথা আজ্ঞা মহারানী, আপনার আদেশ নিরধার্য। বলে হাসতে হাসতে ব্রাশ আর পেস্ট নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো। যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ওরা দুজনে বেরোলো। উদ্দেশ্য কাছে পিঠে যেসব ছোটখাটো ট্যুরিস্ট স্পট আছে সেগুলো ঘুরে দেখা। ওরা নমিতাকে দুপুরের জন্য খাবার করতে বারণ করলো, কারণ ওরা বাইরে খেয়ে নেবে। ওরা যখন রেডি হয়ে গেল তখন বাজে প্রায় 10:30। সারা দিনের বিস্তর ঘোরাঘুরির পর ওরা যখন ফিরে এলো তখন প্রায় 5:30 বাজে। লালগুলার আশেপাশের বেশ অনেকগুলো টুরিস্ট স্পট দেখা হয়েছে, যেমন ফুটি মসজিদ, হাজারদুয়ারি প্রাসাদ, মতিঝিল, নিজামত ইমামবাড়া। তারপর এখানকার লোকাল একটা মার্কেট থেকে বেশ কিছু জিনিসপত্র কিনল পৃথা। সব জায়গায় ঘুরে ওরা যখন নীলাচলে ঢুকল তখন বিকেল পড়ে এসেছে। ওরা এসেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। ওরা আসতে না আসতেই নমিতা ওদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করে দিল। তারপর রাতের রান্না শেষ করে সনাতন আর নমিতা বাড়ি চলে গেল। রাত বাড়তেই ওরা ডিনার সেরে
শুয়ে পড়ল, আর শুতে না শুতেই ঘুমের সমুদ্রে তলিয়ে গেল। এখানে আসার পর প্রায় 3 দিন কেটে গেল। নিহারের শরীরের অবস্থা আগের থেকে অনেক ভালো। মনের মধ্যে সেই দুশ্চিন্তার পাথরটা আর চেপে বসে নেই। আগের থেকে অনেক সুস্থ বোধ করছে নিহার। সত্যি ডক্টর চ্যাটার্জির হাওয়া বদল করার কথাটা একদম ঠিক বলেছিল। না, 1 সপ্তাহের মধ্যে এখানে থেকে আরও একটু সুস্থ হয়ে আবার কাজে জয়েন করতে হবে। আসলে কাজ ছাড়া নিহার একদম থাকতে পারে না, কিন্তু মানুষ যা সবসময় ভাবে তা তো হয় না। মানুষ ভাবে এক, আর নিয়তি ভাবে আর এক। 4 দিনের দিন নিহার আর পৃথা প্রতিদিনকার মতো তাড়াতাড়ি শুয়ে পড়ল। নিহার কতক্ষণ গভীরভাবে ঘুমিয়েছিল জানে না। ঘুমের মধ্যে হঠাৎ দেখতে পেল সে মৃত্যুদূতের মতো দুঃস্বপ্ন। কলকাতায় থাকতে যে স্বপ্নটা দিন রাত ওকে তাড়া করে বেড়াতো, সেই স্বপ্নটাই। স্বপ্ন নয়, যেন মৃত্যুদূত। স্বপ্নের মধ্যে নিহার দেখতে পেল ও বিছানায় শুয়ে আছে, পাশে পৃথা অকাতরে ঘুমাচ্ছে। এমন সময় ওর হঠাৎ মনে হলো যে ওই ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল, আর স্বপ্নে দেখা সেই মূর্তি আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকল। কিন্তু সেই ঘরে ঢুকতেই আবার সেই অস্বস্তিটা চেপে ধরল নিহারকে। ওর মনে হতে লাগলো একে যেন ও চেনে, কোথায় যেন দেখেছে ও, কিন্তু ঠিক মনে করতে পারছে না সে। এরকম অনুভূতি হওয়াতেই স্বপ্নের মধ্যে নিহারের মনে হঠাৎ যেন কু ডাক দিতে শুরু করল। তারপর নিহার দেখতে পেল ওই মূর্তি ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করেছে, কিন্তু তার পাটা কেমন যেন ঘুরছে, যেন তার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। নিহার তাড়াতাড়ি ওঠার চেষ্টা করল, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারল না সে। ওর মনে হলো যেন সারা শরীরটা প্যারালাইজড হয়ে গেছে ওর। আস্তে আস্তে সেই মূর্তি ওর আরো কাছে এগিয়ে আসতে থাকে। তারপর সে ধীরে ধীরে এসে নিহারের গলা স্পর্শ করার মুহূর্তেই নিহারের ঘুমটা ভেঙে যায়। ও ধর্মর করে বিছানায় উঠে বসে। ও সারা শরীর ঘেমে সপ করছে। জেগে উঠেও খানিকক্ষণের জন্য ওর মনে হলো ও কলকাতার ফ্ল্যাটেই রয়েছে। তারপর ওর মনে হলো না, ও তো এখন নীলাচলে আছে। বুকটা এখনো হাঁপুড়ের মতো ওঠা নামা করছে ওর। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। ও কোনো রকমে হাত বাড়িয়ে বিছানার পাশের টেবিলের উপর রাখা জগটা থেকে ডক করে জল খায়। তারপর মুখের ঘামটা মুছে নেয়। মাথাটা এখনো দপদপ করছে তার। সব তো ঠিক হয়ে গিয়েছিল, হঠাৎ আবার এসব কি? মনকে জোর করে বোঝাতে শুরু করে ওসব কিচ্ছু নয়, ওসব মনের ভুল। কিন্তু কোথাও না কোথাও মনের অন্তরালে অজানা অচেনা ভয় ওকে ক্রমশ গ্রাস করে। ও ষষ্ঠ ইন্দ্রিয়কে ক্রমশ বলতে থাকে ওর কোনো বড় বিপদ হতে চলেছে। ওইসব কথা ভাবছে এমন সময় ওদের বেডরুমের দরজাটা ক্যাঁচ শব্দে হঠাৎ খুলে গেল। নিহার স্তম্ভিতের মতো দরজার দিকে তাকিয়ে রইল। চমক আরও বাকি ছিল। নিহার হতভম্ব হয়ে দেখল এক মূর্তি ঘরের ভেতর ধীর পায়ে ঢুকছে। স্বপ্নে দেখা সেই মূর্তি, কিন্তু তার হাঁটার ধরনটা ভারী অদ্ভুত। থপ থপ করে হাঁটছে সে, মনে হচ্ছে যেন কোন ভারী জিনিস বয়ে নিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সেই অবয়ব ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলো।
নিহার প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে একটা শব্দ পর্যন্ত বেরোলো না ওর। ওর মনে হতে লাগলো গলা যেন কে আলপিন দিয়ে সেঁটে দিয়েছে। ছায়ামূর্তি এবার ওর সামনে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ওর মুখের দিকে ঝুঁকলো। তারপর নিহার যে মুখ দেখতে পেল তা দেখে নিহার বিস্ময়ে আতঙ্কে স্তম্ভিত হয়ে গেল। এই এই মুখ যে ওর খুব চেনা। ও তো শ্রুতি, ওর প্রথম পক্ষের স্ত্রী। কিন্তু ও কিভাবে এখানে আসতে পারে? কারণ শ্রুতিকে তো নিজের নিজের হাতে আর ভাবতে পারে না নিহার। নিজের হাতে নিজে একটা জোরে চিমটি কেটে বুঝতে পারল নিহার স্বপ্ন দেখছে না, এটা বাস্তবেরই মাটি। শ্রুতি ওর সামনে দাঁড়িয়ে আছে। নিহার লক্ষ্য করল ওর এই করুণ অবস্থা দেখে শ্রুতির মুখে একটা হাসি ছড়িয়ে পড়েছে, বিদ্রুপ ভরা একটা হাসি। ইস, কি বিভৎস হয়ে গেছে শ্রুতিকে দেখতে। অবশ্য বিভৎস হবে নাই বা কেন? নিহার তোকে নিজের হাতে পিটিয়ে মেরে ফেলেছিল। গলায় এখনো নিহারের হাতের 5 আঙ্গুলের ছাপ রয়েছে, ঠোঁটের কোণে কালশিটের দাগ, হাতে পায়ে মারের দাগ, মাথার ডান দিকে রক্ত জমাট বেঁধে রয়েছে। নিহারের চোখ গেল ছায়ামূর্তি অর্থাৎ শ্রুতির পেটের দিকে। পেটটা কেমন ফোলা ফোলা। নিহারের চকিতে মনে পড়ল শ্রুতি যখন মারা গিয়েছিল, অর্থাৎ নিহার যখন মেরে ফেলেছিল, 5 মাসে প্রেগনেন্ট ছিল সে। শ্রুতিকে এই অবস্থায় দেখে নিহারের বোধ বুদ্ধি কেমন অসাড় হয়ে গিয়েছিল। সব কিছু ভুলে নিহারের মনে হলো যে এখান থেকে পালাতে হবে তাকে। এবার কোনো রকমের সাহস সঞ্চয় করে খাট থেকে এক লাফে নেমে দৌড় দিল সে। দৌড়াতে দৌড়াতে দোতলা থেকে একতলায় নেমে এলো নিহার। হঠাৎ নিচে নামতে নামতে একটা হোঁচট খেয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ল সে। নিহার ভীত চোখে পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখল সে এগিয়ে আসছে, ধীর লয়ে এগিয়ে আসছে। ওর মৃত্যুকে আজও প্রথম নিজের চোখে দেখতে পেল। দুঃস্বপ্ন যে আজ বাস্তব রূপ নিয়েছে। আজ ওর মৃত্যু সাক্ষাৎ ওর সামনে এসে দাঁড়িয়েছে, আর ওর নিস্তার নেই আজ। বছর 4 আগে যে পাপ করেছিল, যে অন্যায় করেছিল শ্রুতির সঙ্গে, আজ এতদিন বাদে মৃত্যু দূত হয়ে সে ফিরে এসেছে বদলা নেওয়ার জন্য। শ্রুতি আজ ওকে আর ছাড়বে না। নিহার বিস্ময়ে আতঙ্কে অভিভূত হয়ে গেল। নিহার চিৎকার করার একটা শেষ চেষ্টা করে দেখল, কিন্তু বৃথা সেই চেষ্টা। গলা দিয়ে গোঙানির মতো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। ছায়ামূর্তি এবার ওর সামনে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ওর মুখের দিকে ঝুঁকল। তার মুখে এখনো সেই হাসি। নিহার ওই হাসি সহ্য করতে না পেরে নিহারের সমস্ত চৈতন্য লোপ পেল। নিহারের নিঃশব্দ দেহটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর পাশাপাশি আরো 2 জন এগিয়ে এলো। ওই 2 জনের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ কণ্ঠটি খুব চেনা। এই পুরুষ কণ্ঠের অধিকারী আর কেউ নয়, নিহার যে সাইকিয়াট্রিস্টকে দেখাতো সেই সাইকিয়াট্রিস্ট ডক্টর অরুণাংশু চ্যাটার্জি। তিনি নিহারের নিষ্পন্দ দেহটা নাকের কাছে হাত রেখে খানিকটা স্বস্তির সুরে বললেন, না, দেহে প্রাণ নেই।
এবার যে মহিলা কণ্ঠটি কথা বলে উঠল তার গলার স্বর চেনা। সে আর কেউ নয়, নিহারের দ্বিতীয় পক্ষের স্ত্রী পৃথা। পৃথা বলল, আমাদের বডিটা এখান থেকে সরাতে হবে। পৃথার গলার স্বর শুনে মনে হলো সে সামান্য বিচলিত। ডক্টর চ্যাটার্জি পৃথাকে উদ্দেশ্য করে বললেন, নিহারের জন্য খুব কষ্ট হচ্ছে না রে? বাড়িতে পোষা কুকুর বেড়ালের ওপরেও একটা মায়া পড়ে যায়, টান পড়ে যায়। আর ও তো একটা মানুষ। দীর্ঘদিন ওর সঙ্গে থাকতে থাকতে ওর উপর কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছিল রে। এবার বডিটা উপরে নিয়ে যেতে হবে। ওরা তিনজন কোনো রকমে ধরাধরি করে বডিটা বেডরুমে নিয়ে এলো। বেডরুমে নিয়ে আসার পর ওরা নিহারের নিষ্পন্দ দেহটা বিছানায় শুইয়ে দিল। সনাতন বা নমিতা কেউই নেই বাড়িতে, তাই আজ রক্ষে। বিছানায় শুইয়ে দেওয়ার পর পৃথা ঘরের লাইট জ্বালিয়ে দিল। পৃথা আজ বিকেল 5টা নাগাদ যখন ওদের ফোন করলো তখন ওরা বহরমপুরের একটা হোটেলে ছিল। ফোন করার প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে রাতের ডিনার সেরে যখন ওরা রেডি হয়ে বেরোলো তখন 7টা বাজে। ওরা যখন লালগোলা এসে পৌঁছালো তখন প্রায় 8:30 বাজে। ওরা সোজা পথে না এসে ঘুর পথে নীলাচলে এসে হাজির হয়। তারপর সবার চোখের আড়ালে ওরা নীলাচলের পাঁচিল টপকে কম্পাউন্ডারের ভেতর ঢুকে পড়ে। বাড়ির পেছন দিকটা একদম আগাছায় ভর্তি, সেখানে কেউ যায় না। ওরা ততক্ষণ পর্যন্ত ঘাপটি মেরে বসে রয়েছিল যতক্ষণ পর্যন্ত সনাতন আর নমিতা বাড়ি চলে গেল। তারা দুজন বাড়ি চলে যাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই পৃথা নিহারের চোখ এড়িয়ে দরজা খুলে ওদেরকে ভেতরে ঢুকিয়ে দেয়। তারপরের ঘটনা তো আমাদের জানা। নিহারের নিষ্পন্দ দেহটা বিছানায় শুইয়ে দেওয়ার পর ওরা তিনজন দেহটা গোল করে ঘিরে দাঁড়িয়েছিল। পৃথা লক্ষ্য করল মেয়েটা নিহারের নিষ্পন্দ দেহটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। ওর চোখে মুখে একটা বিচিত্র রকমের নিষ্ঠুরতা খেলা করছে। মনে হচ্ছে ওর চোখ ঠিকরে যেন আগুন বেরিয়ে আসবে। পৃথা নিহারের নিষ্পন্দ দেহটার দিকে তাকিয়ে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। তা দেখে ডক্টর চ্যাটার্জি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুই এখনো ওই শয়তানটার জন্য কাঁদছিস? কিন্তু আমি তো ওকে এইভাবে মারতে চাইনি। ও আমাকে খুব ভরসা করত। ভুলে যা ওর কথা। ও যা পাপ করেছে তার জন্য ওর মৃত্যুই শ্রেষ্ঠ। ও মরেছে, বেশ হয়েছে। তুই তো তাও পুরো ঘটনাটা জানিসই না। দুতির মুখ থেকে পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবি ও কত বড় শয়তান ছিল। এবার মেয়েটা বলে উঠল, জানোই তো শ্রুতি আমার যমজ বোন। বাবা আমাদের দুজনের নাম মিলিয়ে রেখেছিল শ্রুতি আর দুতি। ও আমার থেকে মাত্র 10 মিনিটের বড়। আমাদের হুবহু এক দেখতে। বাইরের লোকেরা অবশ্য অনেক সময় আমাদের দেখে ভুল করে ফেলতো, তবে আমাদের দেখতে এক হলেও আমাদের মধ্যে সেরকম কোনো মিল ছিল না। আর বনিবনাও যে সেরকম ছিল না বললেই চলে। শ্রুতি ছিল খুব মিশুকে, হাসি খুশি, সরল, লোকের কথায় খুব তাড়াতাড়ি ভরসা করে ফেলত। আর ওর একদম বিপরীত মেরু হলাম আমি। লোকজনের সঙ্গে বেশি কথাবার্তা বলা পছন্দ করতাম না। নিজের মতোই পড়াশোনা নিয়ে থাকতাম। এখনো আগের মতোই আছি। যাই হোক, এবার আসল কথায় আসি। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেই দিল্লি চলে যাই ইঞ্জিনিয়ারিং পড়তে। আর শ্রুতি কলকাতাতেই একটা কলেজে জার্নালিজম নিয়ে ভর্তি হয়ে যায়। ওর ইচ্ছা ছিল জার্নালিস্ট হওয়ার। ও পড়াশোনাতে খুব ভালো ছিল। সেই সময় কলেজের ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে নিহারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। নিহার ছিল সেই কলেজের সিনিয়র, 3rd ইয়ারে পড়তো। যদিও শ্রুতি কোনোদিনও ওর এই সম্পর্কের কথা আমাকে বলেনি, কারণ ওর মনে একটা ভয় ছিল আমি যদি নিহারকে ওর থেকে কেড়ে নিই। এই কারণেই ও কোনোদিনও নিহারকেও
আমার কথা বলেনি। নিহারকে নিয়ে একটা কমপ্লেক্স ছিল ওর মনে। পৃথা কথার মাঝখানে জিজ্ঞেস করলো, কিন্তু তুমি নিহার আর প্রীতির সম্পর্কের ব্যাপারে জানলে কি করে? তুমি তো কলকাতার বাইরে ছিলে, আর তোমার বোন মানে শ্রুতিও কোনোদিন ওর আর নিহারের সম্পর্কে কথা তোমাকে বলেনি? আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের কিছু মেয়ে শ্রুতির সঙ্গে একই কলেজে ভর্তি হয়েছিল। তাদের সঙ্গে আমার মাঝে মধ্যে ফোনে যোগাযোগ হতো, তাদের কাছ থেকে আমি জানতে পারি। প্রথমে যখন ওদের সম্পর্কের কথা জানতে পেরেছিলাম তখন আমার মনে মনে একটু অভিমান হয়েছিল। শ্রুতি তো আমাকে জানাতে পারতো একবার, আমি কি ওকে বাধা দিতাম? কিন্তু সেই অভিমানকে দূরে সরিয়ে আমি আমার পড়াশোনায় আবার ভালো করে মন দিই। শ্রুতির সঙ্গে ফোনে যোগাযোগ হতো? খুব কমই হতো, মাসে 1 কি 2 বার, এর বেশি নয়। তাও সেসব প্রথম প্রথম, তারপর থেকে একেবারেই ফোন আসতো না। পরে আমি জানতে পারলাম যে শ্রুতি নিহারের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আমার বাড়ির লোকজন এই বিষয়ে খুব স্ট্রিক্ট। বাবা মা আর পরিবারের অন্যান্যরা কেউ মেনে নেয়নি ওদের এই বিয়েটা। যাই হোক, ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি এখানেই একটা চাকরি পেয়ে যাই। তারপর বেশ কিছুদিন সবকিছু বেশ নির্বিঘ্নেই চলে। কিন্তু আমি তখনও জানতাম না যে কি ভয়ঙ্কর একটা দুঃসংবাদ আমার জন্য অপেক্ষা করছিল। আমি দিল্লিতে চাকরি পেয়েছি বছর 2 হয়েছে। এক রবিবার আমার কাছে একটা ফোন এলো। ফোনটা রিসিভ করে দেখি আমার ছোড়দা মানে আমার কাকার ছেলে অরুণাংশু ফোন করেছে। তখন ছোড়দা সবে ডাক্তারি পাশ করে একটা ক্লিনিক খুলে বসেছে। ফোনে মাঝে সাঝে ওর সাথে আমার কথা হতো। ফোনটা রিসিভ করেই ছোড়দা আমাকে যে খবরটা দিল তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছোড়দা আমাকে বলল যে শ্রুতি মারা গেছে। চমকের আরো বাকি ছিল। ছোড়দা আমাকে আরো বলল যে শ্রুতি যখন মারা গেছিল তখন ও 5 মাসে প্রেগনেন্ট। কথাটা শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। শত হলেও ও আমার নিজের মায়ের পেটের বোন। আমরা প্রায় একসাথেই জন্মেছি। যতই আমাদের মধ্যে মতের অমিল থাকুক, যতই আমাদের মধ্যে বনিমনা নাই হোক, রক্তের সম্পর্ক তো ছিল। আর এই খবরটা শুনে আমার মনটা একটা দুঃসহ জ্বালায় ছেয়ে গেল। আমি আরো অবাক হলাম যখন ছোড়দা আমাকে বলল ওর মৃত্যুটা স্বাভাবিক নয়, ওকে খুন করা হয়েছে। এমনকি ছোড়দা যখন আমাকে বলল যে খুনটা নিহার ছাড়া আর কেউ করেনি। কিন্তু নিহার টাকার জোরে কেসটা জিতে যায়, কারণ নিহারের তুলনায় তো আমাদের অত অর্থের জোর ছিল না। আমিও অনেক কষ্টে নিজের স্কলারশিপের দৌলতে এখানে পড়তে আসি। যেদিন আমি এসব কথা জানতে পারলাম সেদিনই আমি ঠিক করেছিলাম ওই শয়তানের বাচ্চা নিহারকে আমি ছাড়বো না। হয়তো আমার বোনের জন্য ভালো লাগাটা মনের অন্তরে সুপ্ত অবস্থায় ছিল, তাই আমি বুঝতে পারিনি কোনোদিন। তবে সেদিনের ঘটনার পর আমি তা মর্মে মর্মে উপলব্ধি করলাম। তাই আমি সেদিন থেকেই ঠিক করেছিলাম আইন ওকে শাস্তি দিতে পারেনি, কিন্তু আমি ওকে শাস্তি দেব, এমনভাবে শাস্তি দেব যেটা ও মর্মে মর্মে উপলব্ধি করতে পারবে। আমার সোজা সরল বোনটা ওকে নিঃস্বার্থভাবে ভালোবেসে অন্যায়ভাবে শাস্তি পেয়েছিল। আমি ওই শয়তানটাকে বোঝাতে চেয়েছিলাম যে কোনো নিরীহ মেয়েকে কষ্ট দিলে প্রতিদানে তাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। আমার সহজ সরল বোনটা তো ওর কোনো ক্ষতি করেনি। আমি আমার ছোটদার মুখে সব শুনেছি, কিভাবে নিজের পড়াশোনা ছেড়ে নিজের কেরিয়ার সবকিছু বিসর্জন দিয়ে নিহারের মতো একটা স্বার্থপর নিচ মনের মানুষকে বিয়ে করে নিজের জীবনের চরম সর্বনাশ আনলো। হায় রে শ্রুতি, তুই এতই বোকা ছিলিস যে নিহারের মিথ্যে ভালোবাসায় ভুলে নিজের কত বড় সর্বনাশ করলি। নিজের সর্বনাশ করার পাশাপাশি পৃথিবীতে যে নতুন প্রাণটা আসছিল তুই তারও চরম সর্বনাশ করলি। বলে কিছুক্ষণের জন্য থামল দুতি। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। তারপর চোখের জল মুছে আবার বলতে শুরু করলো, তারপর ঠিক করলাম ওই শয়তানটাকে তিলে তিলে মারবো। এর জন্য আমার কারো সাহায্যের দরকার ছিল। এক্ষেত্রে ছোড়দার উপর ভরসা করা ছাড়া আমার কাছে কোনো উপায় জানা ছিল না। সেই জন্যই আমি দিল্লি থেকে কলকাতা আসি। এখানে এসে দেখি বাড়ির অবস্থা শোচনীয়। এই মর্মান্তিক ঘটনার পর মা বাবা বেশি দিন বাঁচেননি। শ্রুতি মারা যাওয়ার প্রায় 8 মাসের মাথাতেই মা বাবা পরপর মারা যান, সব ওই শয়তানটার জন্য।
শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল দুতি। এবার ডক্টর চ্যাটার্জি দুতিকে থামতে বলে বলল, শ্রুতিকে বাড়ির সবাই খুব ভালোবাসতো। এত সোজা সরল আর এত মিশুকে ছিল। আমার সঙ্গে ওর খুব ভালো বনতো, কিন্তু নিহারের সঙ্গে সম্পর্কে আসার পর শ্রুতি কেমন যেন একটা হয়ে গেল। ভালো করে আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলতো না। দুতির সঙ্গেও ওই নিহারের জন্যই সম্পর্ক একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। তারপর ও যখন পালিয়ে গিয়ে বিয়ে করলো, জেঠু জেঠিমা কেউই ওদের বিয়েটা মেনে নেয়নি। জেঠু তো স্পষ্টই বলে দিয়েছিল বিয়ের পর যেন ও কোনোদিন এ বাড়ির চৌকাঠ পেরোনোর চেষ্টা না করে। তবে আমার সঙ্গে ওর মাঝে সাঝে কথা হতো। আমি ওর কথাতে খুব বুঝতে পারতাম রে, ও ভালো নেই। তবে নিহারের সঙ্গে আমার সেরকম কোনো পরিচয় ছিল না। নিহার ওকে খুব মারধর করত, রোজ রাত্রে ড্রিঙ্ক করে বাড়ি ফিরত। এমনকি প্রেগনেন্সির সময়ও নিহার ওর গায়ে হাত তুলতেও বাকি রাখেনি। এরকমই একদিন মাঝরাত্রে ড্রিঙ্ক করে বাড়ি ফিরে মত্ত অবস্থায় শ্রুতিকে পিটিয়ে পিটিয়ে শেষ করে। একবারও ভাবলো না শ্রুতি 5 মাসের প্রেগনেন্ট। তারপর লাশটা একটা খালে গিয়ে ফেলে দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঠিকই, কিন্তু নিহারের গায়ে কেউ একটা আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। কারণ ফার্স্ট অফ অল নিহারের বাবা ছিল কলকাতার প্রভাবশালী বিজনেসম্যান। সবকিছু ছিল ওর বাপের হাতের মুঠোয়। আর ওই শয়তানটাই তো উস্কানি দেয় শ্রুতিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। ওই শয়তানটা অনেক টাকা খরচা করে নিজের ছেলেকে বাঁচায়। তাই তো এই হারামজাদাটাকে, নিহারের ওই বাপটাকে আগে পৃথিবী থেকে সরালাম। কেউ জানতে পারলো না। সবাই ভাবলো ব্যবসাতে রেশারেশির ফলে নীতিশ রায়চৌধুরী খুন হয়েছেন। দুতির মুখে এই কথা শুনে পৃথার মনে পড়ল নিহারের সঙ্গে বিয়ে হওয়ার ঠিক 1 বছর আগে রহস্যজনকভাবে নিহারের বাবা খুন হয়। এখন ওর কাছে সবকিছু জলের মতো পরিষ্কার। পৃথা এবার অবাক চোখে জিজ্ঞাসা করল, কিন্তু শ্রুতির সঙ্গে এরকম কেন হলো? এমন কেন করলো ওরা? ডক্টর চ্যাটার্জির বদলে দুতি জবাবটা দিল। নিহারের বাবা নীতিশ রায়চৌধুরী ছিল 1 নম্বরের টাকার কুমির। তার ছেলে টাকার লোভী হবে না তো কি এটা ভাবা যায়? শ্রুতিকে ওই শয়তানটা মিথ্যে ভালোবাসার নাম করেই তো বিয়ে করেছিল। উদ্দেশ্য ছিল বিয়ের সময় বেশ ভালো মতন পণ আদায় করবে। কিন্তু বিয়ের পরে যেই দেখলো সেদিক থেকে কোনো রকম সুযোগ সুবিধা হচ্ছে না, তখনই নিহারের আসল রূপটা ফুটে উঠলো। আর তারপরেই তো... আর কথাটা শেষ করতে পারল না দুতি। অনেকক্ষণ চুপ করে থাকার পর দুতি আবার ধীরে ধীরে বলতে শুরু করলো, আসলে আমাকে আর শ্রুতিকে একেবারেই একরকম দেখতে। আর শ্রুতি যে অবস্থায় মারা গিয়েছিল আমিও ঠিক সেই রকমই মেকআপটা করেছি। আর আমায় দেখে নিহার ভেবে নিল যে শ্রুতির মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা বদলা নিতে ফিরে এসেছে। আর সেই মানসিক চাপ ও আর নিতে পারেনি। যখন আমি দেখলাম তোর বাবা আবার ওই নিহারের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তখনই আমি ঠিক করে নিলাম এ কাজে তোর সাহায্য দরকার। কারণ একমাত্র তোকেই আমি খুব ভালো করে চিনি। তুই আমার খুব কাছের বন্ধু। স্কুলে দুজনে একসঙ্গে পড়েছি। এই কাজে যদি কেউ সাহায্য করতে পারে সেটা তুই ছাড়া আর কেউ নয়। পৃথা কিছুক্ষণ চুপ করে রইল। বিয়ের পরে যেদিন অরুণাংশ ওর সঙ্গে দেখা করে সমস্ত কথাগুলো ওকে খুলে বলেছিল, তখন পৃথা সত্যি বিশ্বাস করতে পারেনি নিহার সত্যি এমন এক নীচ মানুষ। তারপর কিছু প্রমাণ দেখার পর পৃথা বুঝতে পারে নিহার এখন যতই ভালো হোক, যতই বিড়াল তপস্বী সাজবার চেষ্টা করুক, আগে সে এমন ছিল না। সেই মুহূর্ত থেকেই পৃথার মনে হয়েছিল নিহারকে ও শাস্তি দেবে। যদিও নিহার ওর কোনো ক্ষতি করেনি,
নিহার পৃথাকে খুব ভালোবাসতো। ভালোবাসার একটা কারণও ছিল, সেটা হলো পৃথার বাবার অগাধ সম্পত্তি। পৃথার বাবা মারা গেলে সমস্ত সম্পত্তি পৃথা পাবে, সেই জন্যই এত ভালোবাসার বহর ওর। এখন সে কথা ভাবলেও ঘৃণা হচ্ছে। যেদিন ও সমস্ত ঘটনা নিজের কানে শুনল, সেদিন শ্রুতির কথা ভেবে ওর খুব কষ্ট হয়েছিল। শ্রুতি তো ওরই বয়সী একটা মেয়ে, তাছাড়া ও তো মা হতে চেয়েছিল। যেদিন ও এসব কথা শুনেছিল, সেদিন থেকে পৃথা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল নিহারকে ও কিছুতেই ছাড়বে না। শত হলেও ও একটা মেয়ে। মেয়ে হয়ে অন্য আরেক মেয়ের কষ্টের কথা শুনলে বুকটা কেঁদে ওঠে তার। পৃথা খানিকক্ষণ চুপ করে থাকার পর আবার ডক্টর চ্যাটার্জিকে জিজ্ঞেস করল, আচ্ছা, নিহার ওরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেন দেখতো? যতই ও ওই ঘটনাটা মন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, ওর মনের মধ্যে অবচেতনে ওই ঘটনার গভীর একটা ছাপ রয়ে গিয়েছিল। তারপর আমি ওকে ড্রাগটা দিয়েছিলাম, তাতে মানুষের মনে একটা হ্যালুসিনেশনের সৃষ্টি হয়। অতীতের ওই মর্মান্তিক ঘটনা আর আমার দেওয়া ড্রাগ সব মিলিয়ে ও রাতে ও সব দুঃস্বপ্ন দেখত। এতটা বলে ডক্টর চ্যাটার্জি চুপ করলেন। ডক্টর চ্যাটার্জি কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বললেন, আমি জানি পুলিশ আমাদের শাস্তি দেবে। আমায় তুই ক্ষমা করিস পৃথা, আমাদের জন্য তোকেও এইসব ঝামেলা পোহাতে হবে। যেটা কপালে ছিল সেটা হবে। আমরা পুলিশের কাছে স্যারেন্ডার করব। তার আগে মনে এইটুকু শান্তি থাক, নিহার যে পাপ করেছে তার জন্য উপযুক্ত শাস্তিও হয়েছে। জানি এতে হয়তো শ্রুতি আর ফিরে আসবে না, কিন্তু তাহলেও ওর মৃত্যুর শোধটা তো নিতে পেরেছি, এটাই আমাদের কাছে যথেষ্ট। এই কটা দিন আমাকে অনেকটা বদলে দিয়েছে। এখন আমাকে যদি কেউ ফাঁসিতে ঝোলায়, তাতেও আমার কোনো দুঃখ নেই। শুধু এইটুকু দুঃখ থেকে যাবে যে এত কিছুর পরেও শ্রুতি আর ফিরে আসবে না। দুটি খানিকটা অন্যমনস্কভাবে মাটির দিকে তাকিয়েছিল। তারপর হঠাৎ বলে উঠল, আমি একটা কথা বলতে চাই, তোমরা কেউ বিশ্বাস করবে কিনা জানি না। পৃথা আর ডক্টর চ্যাটার্জি দুজনেই ওর মুখের দিকে ঘুরে জিজ্ঞাসু চোখে তাকালো। দুটি বলতে শুরু করলো, আমি যখন নিহারের কাছে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমার নিজের শরীরটা হঠাৎ কেমন করে যেন ভারী মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন কেউ আমার শরীরে ভর করেছে। পৃথা আর ডক্টর চ্যাটার্জি বিষয়ে হতবাক হয়ে গেলেন। তার মানে সত্যি কি শ্রুতির অতৃপ্ত আত্মা এসেছিল এখানে? এই আধুনিক যুগে কি এমনও সম্ভব? একটা রাত জাগা পাখি ওদের ওই প্রশ্নের উত্তর দিয়ে যায়। হঠাৎ জানালার বাইরে থেকে একটা রাত জাগা পাখি কর্কশ শব্দে ডাক দিয়ে ডানা ঝাপটে উড়ে যায়। চোখ দুটো আরো একবার আর্দ্র হয়ে ওঠে ওদের সকলের। শুনছিলেন বন্যা ঘোষের কলমে স্বপ্নচারিণী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরছি, শুধুমাত্র গল্প আড্ডা উইথ সৌভিক ইউটিউব চ্যানেলে।